স্বাগত ডিবিসি খেলার দুনিয়ায়। সঙ্গে আছি শাহান পাপন। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক নাবিল কায়সার। নাবিল, স্বাগত আরও একবার। নাবিল, এইখানে বসেই সপ্তাহের শুরুতে যেমনটা বলেছিলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ, তিনি আসলে কিছু একটা করে দেখাতে পারবেন, কেননা হাসান মাহমুদ কখনোই লাইমলাইটে থাকেন না, কিন্তু কাজের কাজটা করে যান। আজকে হাসান মাহমুদকে নিয়ে কী বলবেন? হাসান মাহমুদের সেলিব্রেশন বলতে পারবেন আপনি? খুব বেশি সেলিব্রেট তিনি করেন না। আপনি যেটা বলছিলেন যে লাইমলাইটে তিনি থাকেন না, বা লাইমলাইট সবাই যে পছন্দ করে তাও না। আমরা আজকে তাসকিনকে সেলিব্রেট করতে দেখেছি, বা এবাদতকে তার বিখ্যাত সেই স্যালুট দিতে দেখেছি। তবে হাসান মাহমুদ নীরবে নিবৃত্তি তার কাজটা করেছেন, এবং আজকে ফার্স্ট সেশনে তিনি যে বোলিংটা করেছেন সেটাই কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলেছে। অস্ট্রেলিয়া লাকি যে প্রায় 11.5 ওভার পর্যন্ত তাদের কোনো উইকেট যায়নি। অস্ট্রেলিয়া 45 রানে একটা পার্টনারশিপ ওপেনিং জুটিতে পেয়েছে। দে আর ভেরি লাকি। আপনি যদি খেয়াল করেন, প্রথম 10 ওভারে যখন কোনো উইকেট যায়নি, তার মধ্যে প্রায় 33-34% বলে অস্ট্রেলিয়ানরা ফলস শট খেলেছে। প্রথম 10 ওভারে 7টা বল হয়, 7টা বলের মধ্যে 21টা বলেই অস্ট্রেলিয়ানরা ফলস শট খেলেছে এবং তারা আউট হয়নি। আমরা দেখেছি ট্রাভিস হেডের একটা শট লিডিং এজ হয়ে মিড অনে যেতে ক্যারি করেনি, স্লিপে যেতে ক্যারি করেনি। হিউজ আপিল আমরা দেখেছি যে প্যাডে লেগেছে, আউট হয়নি একটুর জন্য। আমরা দেখেছি খুব অল্পের জন্য আসলে ব্যাটের কানা ছুঁয়ে উইকেট কিপার গ্লাভসে বল জমা পড়েনি। এ সব কিছুই বলছি প্রথম 10 ওভারের কথা, যেখানে বাংলাদেশের সাফল্য নাই। এখন বাংলাদেশ একজন পেসার কম খেলাচ্ছে, এটা নিশ্চিত। আপনি যদি খেয়াল করেন, তাসকিন আজকে প্রথম 4 ওভার করলেন, এরপরে তাকে ব্রেক দিতে হলো। হাসান মাহমুদ একটানা 7 ওভার করলেন, 7 ওভারে তিনি 2টা উইকেট নিলেন, এরপর তাকে ব্রেক দিতে হলো, এবং তখন তাসকিনকে আবার আরেক প্রান্ত থেকে আনতে হলো। অন্যদিকে এবাদত তখন কন্টিনিউ করছিলেন। হাসান মাহমুদকে দিয়ে যে আপনি 7টা ওভার করিয়েছেন, সে কারণে কিন্তু আপনি সাফল্য পেয়েছেন। আপনি যদি 4 ওভার করাতেন, সেক্ষেত্রে কিন্তু হাসান মাহমুদও খালি হাত থাকতে হতো। হাসান মাহমুদ লম্বা সময় বল করতে পারেন, যেটা তাসকিন বা মুস্তাফিজের কাছ থেকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না, বা এবাদতের কাছ থেকে, যেহেতু তিনি একটা লম্বা ইঞ্জুরির পর ফিরেছেন, ওই ধরনের ফর্মেনে এক্সপেক্ট করতে পারবেন না। হাসান মাহমুদ, খালেদরা ওই কাজটা করতে পারেন। সে কারণে হাসান মাহমুদ টেস্টটা এখন নিয়মিত খেলছেন, কাউন্টিতে দারুণ পারফর্ম করে এসছেন, কেন্টের হয়ে আবারও কাউন্টি খেলতে যাওয়ার কথা। লাল বলটাকে তিনি রপ্ত করে নিয়েছেন। একটা সময় ওয়ানডে টি20তেও ছিলেন, তবে লাল বলটা এখন তার স্পেশালিটির জায়গা, এবং লাল বলেই আমরা সবচেয়ে বেশি দুর্বল, এবং লাল বলেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে আছেন, থাকেন। সেটা আজকের ম্যাচে পুরোপুরি প্রমাণিত। আপনি প্রথমে 2টা উইকেট তিনি নিয়ে দিলেন, জেক ওয়েদারওয়েল্ড এবং ট্রাভিস হেডের যখন একটা পার্টনারশিপ হচ্ছিল। প্যাট কামিন্সকেও কিন্তু 7ম উইকেট হিসেবে তিনি ফিরেছেন। আমার পাশে 3টা উইকেট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম হিম? মানে অবশ্যই এই ধরনের পারফরমেন্স তো এক্সপেক্ট করা যায়, কেননা টেস্ট ক্রিকেটে আপনি বল হাতে দাপট দেখাবেন। উইকেটটা যদি আপনাকে সেইভাবে সাহায্য করে, উইকেটের প্রসঙ্গে পরে আসবো। তাসকিনের বোলিং নিয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তার কাছ থেকে আসলে যতটা আশা করছি আমরা, ততটাই কি পাচ্ছি কিংবা পেতে যাচ্ছি? তাসকিন এখন পুরোপুরি ফিট। ওকে, তাসকিন তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় জুড়ে আসলে ইনজুরির সাথে যুদ্ধ করে এই পর্যায়ে এসেছেন, এবং একজন বোলার যখন ইনজুরিতে পড়েন, তার ফিরে আসাটা খুব ডিফিকাল্ট। এবাদতের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখেছি। এবাদত ইনজুরিতে পড়ার আগে টেস্ট দলটার নেতৃত্ব দিচ্ছিলেন পেস বোলারদের, এবং টেস্ট দলটার সেরা বোলার ছিলেন। এখন কিন্তু তিনি তার সেরা ফর্মের ধারে কাছেও নেই। তাসকিনকে আমরা দেখেছি ইনজুরিতে যখনই পড়েন, ইনজুরি থেকে ফিরলে সেই পুরনো তাসকিনকে আমরা ফেরত পাই। এটা তাসকিনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, কারণ যখন তিনি ইনজুরিতে পড়েন, তখন তিনি সবচেয়ে বেশি পরিশ্রমী ক্রিকেটার। পরিশ্রম করলে যে ফল মেলে, সেটা সবচেয়ে বড় উদাহরণ তাসকিন। আজকে ফার্স্ট স্পেলে তাকে যথেষ্ট ইন্সপায়ার্ড মনে হয়েছে। ফার্স্ট স্পেলে 4টা ওভার করেছেন, এবং আমার কাছে মনে হয় কি, যেই উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে বোলাররা একটু বেশি লোভী হয়ে যায়। একটা নির্দিষ্ট লাইন লেংথ মেনটেন না করে দেখা যায় উইকেটের জন্য একটু ফুলার লেংথের দিকে বেশি যায়। কারণ ফুলার লেংথের দিকে যখন আপনি যাবেন, বল যেহেতু দুদিকেই সুইং করছে, তখন উইকেট পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। সে কারণে রান রেটটা আবার অস্ট্রেলিয়ার ভালো। তাসকিন ফার্স্ট সেশনে একটু ফুলার লেংথে বেশি বল করেছেন উইকেটের লোভে, তবে সেকেন্ড সেশনে নিজেকে সামলে নিয়েছেন, সেকেন্ড স্পেলে নিজেকে সামলে নিয়েছেন। তবে সেকেন্ড স্পেলে গিয়ে তার গতি আবার খানিকটা কমেছে। 135-140-তে তিনি রেগুলার বল করেন। যখন প্রথম স্পেলটা 4 ওভারের ছিল, দ্বিতীয় স্পেলে তাকে 13-14তম ওভারের সময় আবার ফেরত আসতে হয়েছে। খুব বেশি গ্যাপ তো আসলে পাননি, সে কারণে স্পিডটা একটু কমেছে। তবে 3জন বোলার একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করেছে। সেইটাই একটা তথ্য শেয়ার করতে চাই প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে তাসকিন, যিনি ফলো করে আসছেন এবং ফলো করে থাকেন,
ফলো করেছেন একটা সময় মাশরাফি বিন মুর্তজাকে, তাকে তিনি গুরু মানেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজার একটা মানে এমন একটা ক্যারেক্টার, তিনি যখন ইনজুরিতে পড়তেন তখন দেখা যেত যে যেখান থেকে ইনজুরিতে পড়ে যেখানে শেষ করেছিলেন, আবার যখন ইনজুরি থেকে ফিরতেন ঠিক সেখান থেকে আবার শুরু করতেন। মজার একটা ক্যারেক্টার ছিল তাসকিন আহমেদ, ঠিক তেমনই একজন বোলার। তিনিও ইনজুরিতে পড়েন ঘন ঘন, কিন্তু যেখানে তিনি শেষ করেন ইনজুরি থেকে ফেরার পর ঠিক সেখান থেকে আবার শুরু করেন। আমার মনে হয় আমাদের অতিথিও একমত হবে আমার সাথে। অবশ্যই, কোনো সন্দেহ নেই, সেই কথাটাই তো আসলে বলছিলাম। এবং তাসকিনকে ক্রেডিটটা এই কারণে দিতে হবে যে তিনি মাঠের বাইরে যেই ওয়ার্কটা করেন, যে পরিশ্রমটা করেন, সেটা মাঠে অনুদিত হয়। এবং আমরা দেখেছি জিমিং নিয়ে বা বিভিন্ন ধরনের কলাকৌশল কিন্তু তিনি অবলম্বন করেন, সেগুলো ফেসবুকে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরালও হতে দেখেছি। এবং সেখান থেকেই কিন্তু মানুষ আসলে জানতে পারে যে তিনি কতটা বেশি পরিশ্রম করছেন। এবং অন্য বোলারদের জন্য তিনি অনুকরণীয়। মাশরাফি এখন আর নাই, এই দলটার সবচেয়ে সিনিয়র ক্যাম্পেনার তো তিনি, তো তাকেই তো বাকি বাঞ্চ অফ ক্রিকেটার্স ফলো করবেন, বাকি বাঞ্চ অফ পেসার্স ফলো করবেন। আপনি যখন দলের একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, আপনাকে উদাহরণ সেট করতে হবে, এক্সাম্পল সেট করতে হবে। সেই কাজটা তাসকিন আউটস্ট্যান্ডিংলি গেল 10-12 বছর ধরে করে যাচ্ছেন। দেন হোয়াট অ্যাবাউট মিস্টার এবাদত হোসেন? একটা কথা বোধহয় বলাই যায় যে পেসারদের হচ্ছে দুর্ভাগ্য, তারা যদি ওই কাজটা করতে সবাই তাসকিন মাশরাফি হতে পারে না, যে যেখানে শেষ করবেন ইনজুরি থেকে ফিরে ঠিক সেখান থেকে আবার শুরু করবেন। পেসারদের এই একটা দুর্ভাগ্য যে তারা আসলে খুব মানে দারুণভাবে শুরু করেন, কিন্তু মাঝখানে কোনো না কোনো পেসারকে ইনজুরিতে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু ইবাদতের কামব্যাকটা, ফেরাটা আসলে কি মেলাতে পারছেন? যেখানে তিনি শেষ করেছিলেন সেখান থেকে আসলে শুরু করতে পারছেন কি? আজকে হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। তাসকিন, হাসান মাহমুদ 2টা উইকেট পেয়েছেন, এবাদত 2টা উইকেট পেয়েছেন। তবে আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে কে সবচেয়ে বেশি ট্রাবল দিয়েছে, এবাদতের নামটা সবার উপরে থাকবে। ইটস বিকজ হি ইজ জেনারেটিং পেস। হাসান মাহমুদ তাসকিনরা 130-এর গতিতে বল করছেন, এবাদত 140 টাচ করছেন বা তাকেও ছাড়িয়ে যাচ্ছেন। তো যখন আপনার পেস থাকবে, ওই এক্সট্রা পেস কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বাংলাদেশের ক্রিকেটে নাহিদ রানাকে দিয়ে দেখেছি। ওই 10 কিলোমিটার গতি যে এক্সট্রা এবাদত জেনারেট করছেন, সেটা অস্ট্রেলিয়ানদেরকে ব্যাকফুটে ঠেলেছে, ব্যাকফুটে খেলতে বাধ্য করেছে। এবং সে কারণেই যখন তাসকিন, হাসান মাহমুদ আসছেন, তারাও কিন্তু উইকেট পেয়েছেন। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে এবাদত তার সেরা ছন্দে নেই, এবাদত পেস খানিকটা হারিয়েছেন এবং একটা লম্বা সময় বল করতে পারার যে সক্ষমতা ছিল, সেই জায়গায় তিনি কিছুটা পিছিয়ে আছেন। আজকে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, লম্বা স্পেল করেছেন, লাইন লেন্থ মেনটেন করে বল করেছেন এবং উইকেট থেকে যে জিপটা তিনি আদায় করেছেন, নিপ করে বল ভেতরে ঢোকানো, সেই জায়গায় তার ওই গতির কারণে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অন্য দুজনের চেয়ে তাকে ফেস করতে একটু বেশি ডিফিকাল্টি ফেস করেছে। এনিওয়ে, আরও একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এর আগেও আমাদের এখানে একজন অতিথি এসে বলেছিলেন যে আসলে বৈচিত্র্যময় পেস অ্যাটাক নেই বাংলাদেশের এই দলটাতে। তিনি বৈচিত্র্য বলতে ওইটাকেই বোঝাতে চেয়েছিলেন যে একজন বাঁহাতি পেসারের দরকার। শরীফুল যাচ্ছেন, দেখলাম সোশ্যাল মিডিয়ায় শরীফুল যাচ্ছে, গতকালকেই বিসিবিও আসলে জানিয়ে দিয়েছে যে শরীফুল যাচ্ছে, সেকেন্ড টেস্টে তিনি অ্যাভেলেবল। এই টেস্টে যে উইকেটটা আপনি দেখছেন, সেখানে আসলে একজন বাঁহাতি পেসারের অভাব আপনি বোধ করছেন কিনা? নাহিদ রানার অভাব সবাই বোধ করছে, কমেন্টেটররা বলছে নাহিদ রানা কোথায়, দর্শকরা বলছে, সাংবাদিকরা বলছে। কারণ নাহিদ রানার যে ওই এক্সট্রা পেস, 130 আর 40-এর পার্থক্য বললাম, 130 আর 40-এর পার্থক্য 10 কিলোমিটার। কিন্তু একজন ব্যাটসম্যানকে 130 কিলোমিটার গতির বল ফেস করতে হলে যে ডিফিকাল্টিস ফেস করতে হয়, 140-এ তার চেয়ে খানিকটা বেশি করতে হয়, আর 150-এ সেটার চেয়ে অনেক বেশি ফেস করতে হয়। এখন অস্ট্রেলিয়ানরা 150 কিলোমিটার গতির বল খেলে অভ্যস্ত। এখন 150 কিলোমিটার গতির বল খেলে তো দুনিয়ার অনেক ব্যাটসম্যানই অভ্যস্ত, কিন্তু নাহিদ রানাকে ফেস করতে গিয়ে সবাইকে একটা এক্সট্রা ডিফিকাল্টিস ফেস করতে হয়, কারণ তার বলটা দেখা যায় যে পরার পরে খানিকটা স্কিড করে যায়। সে কারণেই নাহিদ রানাকে নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন হয়েছে। শরীফুল যাচ্ছেন, দ্যাটস আ গুড সাইন। আপনি যদি একজন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বোলিংয়েও ম্যানেজ করতে পারেন, অবশ্যই সেটা বেটার। এখন শরীফুল ইনজুরিতে ছিলেন, কিছু করার নাই। আর বাংলাদেশের পেস বোলিংকে আমি আসলে একঘেয়েমির পেস বোলিং ইউনিট বলতে রাজি না কোনোভাবেই, কারণ আমি অনেকদিন ধরেই বলে আসছি যে বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা এখন বিশ্বের অন্যতম সেরা। আমি অস্ট্রেলিয়ার সাথেও তুলনা করতে রাজি আছি। আপনি বলতে পারেন যে পাগলের প্রলাপ বকছি যে জশ হেজেলউড, প্যাট কামিন্স বা মিচেল স্টার্কদের সাথে আপনি হাসান মাহমুদ, তাসকিন বা এবাদতদের তুলনা করতে পারেন না। কিন্তু অস্ট্রেলিয়ার আপনি যদি 7 জন বোলারের নাম বলেন, এই 3 জনের পরে বাকিদের যেই গ্যাপ, বাংলাদেশের যে 7 জন 8 জন পেস বোলার আছেন এখন সব ফরম্যাট মিলিয়ে, বাংলাদেশের 7 জন 8 জন পেস বোলারদের মধ্যে গ্যাপ হচ্ছে 19-20। অস্ট্রেলিয়ার এই 3 জনের পরে বাকিদের সাথে গ্যাপ কিন্তু অনেক বেশি। এবং অস্ট্রেলিয়ান দলটাতে এই 3 জন
একসাথে টেস্ট খেলছেন 2025 সালের পরে, এই প্রথম প্রায় 1 বছর পর। আমি বোধহয় দর্শকের সাথে আরও একবার শেয়ার করে আসি। দর্শক, আমি নাবিল কাসেরকে জিজ্ঞেস করেছিলাম যে একজন বাঁহাতি পেসার আসলে মিস করা হচ্ছে কিনা ডারউইন টেস্টে, কিন্তু ছাই চাপা আগুন মানে সবসময় সেটা কোথাও না কোথাও দিয়ে বের হয়ে আসে। বাঁহাতি পেসারের কথা বললাম, প্রসঙ্গ চলে আসলো হাসান মাহমুদের। বোঝাই যাচ্ছে হাসান মাহমুদ আসলে নিজেকে কোথায় নিয়ে গেছেন, যেটা অস্ট্রেলিয়ায় বসে অস্ট্রেলিয়ানরাও আসলে মিস করছে হাসান মাহমুদকে ডারউইন টেস্টে। আমার রাইট অর রং? এবং সবশেষ আপডেট হচ্ছে যে 4র্থ উইকেটও তিনি ইতিমধ্যেই পেয়ে ফেলেছেন। প্যাট কামিন্সের পর হাসান মাহমুদ মিচেল স্টার্ককেও ফিরিয়ে দিয়েছেন এবং টি বিরতিতে গেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার 8টা উইকেট ইতিমধ্যেই চলে গেছে, 183 ফর 8 সম্ভবত। স্টিভেন স্মিথ এখনও ক্রিজে আছেন। আমার কাছে মনে হয় এই 2টা উইকেট অস্ট্রেলিয়া কত রান যোগ করতে পারে সেটা খুব ক্রুশাল। অনেকাংশেই, শুধু বাংলাদেশ না, বেশিরভাগ দলের ক্ষেত্রে দেখা যায় কি, যখন আপনি এই ধরনের ম্যাচে 8টা উইকেট নিয়ে ফেলবেন, একদিকে একজন সেট ব্যাটসম্যান আছেন, ফিল্ডিং রেস্ট্রিকশনটা একটু ছড়িয়ে দেওয়া হয়। দেখা যায় যে স্মিথকে সিঙ্গেল ছেড়ে দিয়ে আপনি লায়ন বা হ্যাজেলউডকে অ্যাটাক করতে যাবেন, এই জিনিসটা না আমার আসলে মাথায় ঢোকে না। আপনি যদি 8টা উইকেট নিতে পারেন, আপনি স্মিথের উইকেট কেন নিতে পারবেন না? আপনার টেলেন্ডারকেই কেন আসলে অ্যাটাক করতে হবে, বা ওই এক্সট্রা রানগুলো আপনি কেন দেবেন? তো বাংলাদেশকে আসলে ওই দিকে যায় নাকি স্মিথকেই অ্যাটাক করে, সেটা দেখার বিষয়। এবং এই 2 উইকেটে যদি অস্ট্রেলিয়া খুব বড় রান করতে না পারে, বিশেষ করে বাংলাদেশ যদি 200-র নিচে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারে, ইট উইল বি লাইক এ ড্রিম। মানে কেন নয়, অস্ট্রেলিয়ার মতো একটা দলকে অস্ট্রেলিয়ার মাটিতে 200-র নিচে আপনি টেস্টে আটকে রাখবেন, যেখানে ব্যাটসম্যানগুলো দেখলে যে কোনো বোলারই হচ্ছে মানে মানে ভিমরি খেয়ে যায় যে কী অবস্থা, এদের এগেনস্টে বল করতে হবে। সেখানে সেই দলটাকে যদি আপনি 200-র নিচে ফার্স্ট ইনিংসে আটকে রাখতে পারেন তাদেরই মাটিতে, সেটা তো আসলে ড্রিম না, এর চেয়েও বড় কিছু হওয়ার কথা। সেটাই উইকেট নিয়ে একটু কথা বলতে চাই, যে উইকেটের অবস্থা কেমন, এবং এই উইকেটে এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনগুলোতে আসলে কীরকম আচরণ করবে, সেই বিষয়গুলো জানতে চাইবো। তবে একটা বিরতি নিয়ে আসি। ডিবিসি খেলার দুনিয়ায় নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকবো। এই ডারউইনের উইকেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ড্রপ ইন উইকেট, সেখানে আনইভেন্স বাউন্স থাকতে পারে, সেখানে বল লো হবে, সেখানে ওই মানে সিডনি কিংবা অন্যান্য যে ইয়াগুলো আছে সেই বাউন্সটা হবে না, অনেক কথা হয়েছে। ডারউইন টেস্টের এই উইকেটটা নিয়ে এখনো পর্যন্ত আপনার অবজারভেশন কেমন? মাত্র প্রথম দিন, 2টা সেশনে খেলা হয়েছে, এখনই আপনি আসলে উইকেট নিয়ে খুব বেশি জাজমেন্ট করতে পারবেন না, কারণ 5 দিনের ম্যাচ। 5 দিনের জন্য একটা উইকেট প্রস্তুত করার হলে প্রথম 2 দিনে আসলে কিছু বোঝা যায় না, সম্পর্কে খুব বেশি কিছু এক্সপ্লেন করা সম্ভব না। এখন পর্যন্ত দেখে প্রপার স্পোর্টিং উইকেট মনে হচ্ছে, যেখানে যথেষ্ট ক্যারি আছে, বাউন্স আছে। এখনও পর্যন্ত স্পিনারদের জন্য কিছুই এই উইকেটে আছে বলে মনে হচ্ছে না। সেখানে বাংলাদেশ 2জন স্পিনার খেলাচ্ছে, সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন যে 2জন স্পিনার কেন। পেস বোলার বাংলাদেশের একজন শর্ট মনে হচ্ছে, সে কারণেই ইবাদত, তাসকিন বা হাসান মাহমুদের উপর ওয়ার্কলোডটা খুব বেশি যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে উইকেটটাতে যথেষ্ট নিব আছে, বল খানিকটা জিপ করে এবং পড়ার পরে স্কিডও করে মাঝে মাঝে। ভ্যারিয়েবল বাউন্স এখনও তেমন একটা দেখা যায়নি, বল নিচু হয়ে আসতে দেখা যায়নি। এবং আপনি যদি পেস বল হঠাৎ করে উপরে উঠে আসাকে লক্ষ্য করেন, ওই জায়গায় আসলে একটা সমতা আছে। খুব বেশি ভ্যারিয়েবল বাউন্স বা ভ্যারিয়েশন এই জায়গায় দেখা যায়নি। আজকে প্রপার দিনে প্রপার টেস্ট উইকেটই মনে হয়েছে আমার কাছে। যেটা বড় হয়েছে, আমরা সাম্প্রতিক সময়ে যে মিরপুরে যে উইকেটে খেলছি, তার কাছে কিছুটা হলেও বোধহয় খানিকটা একই প্রকৃতির মেলে, সেটা যদি হয়। কিন্তু মিরপুরে আবার আপনি মাঝে মাঝেই ভ্যারিয়েবল বাউন্স দেখবেন, কোনো বলকে আপনি নিচে হতে দেখবেন, কোনো বলকে আপনি লাফিয়ে উঠতে দেখবেন। এই উইকেটটাতে আবার সেই জিনিসটা দেখা যায়নি, কনসিস্টেন্ট একটা পেস বা কনসিস্টেন্ট একটা বাউন্স দেখা গেছে। আমরা বোধহয় শেষ টেস্টে মিরপুর উইকেটে যেটা দেখেছিলাম, যে পঞ্চম দিনেও উইকেটে ভাঙার কোনো লক্ষণ দেখা যায়নি। মানে এতটাই মানে মানে কি বলবো, ভেরিয়েশন এনেছিলেন এই উইকেটে, যেখানে আসলে সবসময় আমরা লো হতে দেখেছি, স্পিনারদের দাপট দেখেছি। মানে সেটার সাথে কিছুটা মিলে গেছে বলেই কি আসলে বোলাররা এইভাবে সফলতা পাচ্ছে বাংলাদেশের বোলাররা? না, আই ডোন্ট থিঙ্ক সো। এই ধরনের উইকেটে বাংলাদেশের বোলাররা খেলে অভ্যস্ত না। এই ধরনের উইকেট থেকে যে ধরনের সিম মুভমেন্ট পাওয়া যাচ্ছে, বা আপনি যদি লেদারে বল পিচ করান, যেভাবে বল নিপ করছে, সেটা বাংলাদেশি বোলাররা খুব বেশি ঘরের উইকেটে বা ঘরের মাটিতে পান না। আপনি যে জিনিসটা খুব করে চান, কিন্তু কখনোই আপনার হোম গ্রাউন্ডে সেটা আপনাকে প্রোভাইড করা হয় না। এই ধরনের উইকেট পেলে বোলাররাও আসলে ইন্সপায়ার্ড হন, ভিতর থেকে তেতে থাকেন যে না, উই ক্যান ডু ইট।
এবং আমরা অস্ট্রেলিয়াকে চোখে চোখ রেখে লড়াই করতে পারি, অন্তত বোলিং ডিপার্টমেন্টে, অন্তত পেস ডিপার্টমেন্টে। সেই জিনিসটা বোলারদের মধ্যে কাজ করেছে। আপনি তাদের ফার্স্ট স্পেল দেখেন, সেকেন্ড স্পেল দেখেন বা থার্ড স্পেল দেখেন, একটা কনসিস্টেন্ট বোলিং আমরা তিনজনের কাছ থেকে দেখেছি। তাদের উপর ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা একটু বেশি পড়ছে, চাপটা বেশি পড়ছে, কারণ লম্বা স্পেলে তাদেরকে বল করতে হচ্ছে। তারপরেও তারা ডেলিভার করছেন, তারা ধারাবাহিকতা ধরে রাখছেন। ইটস বিকজ এই ধরনের উইকেট তারা চান কিন্তু পান না, সে কারণেই তারা যেন একটু তেতে আছেন। সেটাই, আমরা বোলিং নিয়ে কথা বলছিলাম, আমরা একটু ব্যাটিংয়ের দিকে যেতে চাই। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা আসলে কি ভুল করলো এবং সেটা আসলেই ভুল নাকি বাংলাদেশের বোলাররা তাদেরকে আসলে ভুল করতে বাধ্য করেছেন? যেখানে নামগুলো ট্রাভিস হেড, ওয়েদারল্ড এরকম নামগুলো রয়েছে, সেই ব্যাটসম্যানরা আসলে কতটা কি ভুল করলেন এবং ভুল করতে বাধ্য করা হলো কি না বাংলাদেশের বোলারদের দ্বারা, কি মনে হয়েছে? ভুল শব্দটা শুনেই তানজিদ তামিমের চেহারা ভেসে উঠছে। তিনি ব্যাটিংয়ে নামেননি, তারপরে তার চেহারাটাই ভেসে উঠছে। ইটস বিকজ স্টিভেন স্মিথের ক্যাচটা তিনি ছেড়েছেন। স্টিভেন স্মিথের রান তখন সম্ভবত 2 ছিল এবং এরপরেই সেকেন্ড স্লিপের পর থার্ড স্লিপটা যখন বাংলাদেশ সরিয়ে নেয়, 2 ওভার পরে ওই জায়গা দিয়ে একবারে নিশ্চিত ক্যাচ হতো যদি থার্ড স্লিপটা থাকতো। স্মিথ সিঙ্গেল ডিজিটে থাকতেই মোটামুটি 2টা লাইফ পেয়ে গেছেন। একটা ক্যাচের আবেদনে আম্পায়ার সাড়া দেননি কুমার ধর্মসেনা। বাংলাদেশ খুবই কনফিডেন্ট ছিল, স্মিথ প্রায় ওয়াক অফ করে চলে যাচ্ছিলেন, তখন তিনি রিভিউ নিয়েছেন এবং রিভিউতে দেখা গেছে যে দেয়ার ওয়াজ নো স্পাইক, এবং থার্ড আম্পায়ার টেকনোলজি আপনাকে যা দেখিয়েছে সেটাতেই গেছেন, আউট দেননি। স্মিথ ইজ লাকি টু বি দেয়ার। এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে আমি সবসময় বলি কি যে আমাদের প্রতিপক্ষের 12টা উইকেট নিতে হয় আর প্রতিপক্ষের আমাদের 8টা উইকেট নিতে হয়। এটা হচ্ছে আমার ফর্মুলা। কেন? আমরা 2টা উইকেট গিফট দিয়ে আসি আর প্রতিপক্ষের 2টা ক্যাচ আমরা ছাড়ি। তো একটা ক্যাচ ইতিমধ্যে কিন্তু আমরা ছেড়ে ফেলেছি এবং সেই ক্যাচগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্লিপেই ছাড়া হয়, কারণ স্লিপ ফিল্ডিং নিয়ে আমাদের দুর্বলতা সবসময়ই আসলে প্রকট। তো স্মিথের এই আউট না হওয়াটা এই ম্যাচে ভুল বলে সবার আগে চলে আসছে। স্টিভেন স্মিথ, তার ক্যাচ আপনি ছেড়ে দেবেন এবং তাকে 2-3টা লাইভ দেবেন, আর সেই ব্যাটসম্যান কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এইটা তো আর বাংলাদেশের কোনো ব্যাটসম্যান না যে 4টা লাইভ পরেও পঞ্চম বলে গিয়ে সে আউটটা হচ্ছেই, তার মানে পনেই করে নিয়েছে যে আমাকে আউট হতেই হবে, ব্যাপারটা এরকম। কিন্তু নামটা যখন স্টিভেন স্মিথ, তখন দেখাই যাচ্ছে যে অস্ট্রেলিয়ার স্কোরকে যেখানে আসলে 150 এই পাশেই আসলে যাই অবস্থা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আসলে 200-র দিকে নিয়ে যাচ্ছে। যদি 2 রানে আউট হতেন বা 10 রানের মধ্যে আউট হতেন, বা যখন ওই যে নিকটা হয়েছিল, নিকটা নিয়ে কনফিউশন ছিল, তখন আউট হতেন, অস্ট্রেলিয়া 150 রানের মধ্যে অল আউট হয়ে যায়। একটা দল যখন ফার্স্ট ইনিংসে 150 রানে অল আউট হয়ে যায়, তাদের জন্য ম্যাচে ফেরাটাই ডিফিকাল্ট। এই ইনিংসে না, লিড নেওয়ার ক্ষেত্রে না, ম্যাচে ফেরাটাই ডিফিকাল্ট। এখন কিন্তু অস্ট্রেলিয়া 183 for 8, ইফ দে ক্যান পাস 200 দে আর প্রিটি মাচ ইন দিস ম্যাচ। কারণ এই উইকেটে বাংলাদেশ যে খুব বড় রান করে ফেলবে আপনি সেটাও আশা করা যায় না। আর ক্রিকেটে একটা জিনিস বোধহয় সত্যি ডাবেল, সেটা হচ্ছে যে ক্রিকেটে ডিজিটটা, নাম্বারটা খুব বোধহয় একটা বড় ভূমিকা রাখে। 199 মানেই হচ্ছে আপনাকে 200 রান করতে হচ্ছে জেতার জন্য, 200, বাট 198 মানে কি 199, 200 রান কিন্তু না। অর্থাৎ এই ডিজিটের একটা প্রেশার থাকে। আমি রাইট অর রং? অবশ্যই, কোনো সন্দেহ নয়, কারণ ক্রিকেট যতটা না স্কিলের গেম, মেন্টাল গেমে আপনার 200 আর 199-এর মধ্যে অনেক পার্থক্য, এটাতে কোনো সন্দেহ নাই। এখন স্মিথ যদি এই অবস্থা থেকে একটা সেঞ্চুরি করে ফেলেন, খুব সম্ভব না, এখানে আসলে যাওয়ার মতো কিছুই নেই। নামটা যেমন স্টিভেন স্মিথ, নামটা স্টিভেন স্মিথ 45তম হাফ সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট জার্সিতে। সম্ভবত অস্ট্রেলিয়ার টেস্ট জার্সিতে তার 80-র ওপর ইনিংস আছে, যেগুলোতে তিনি অন্তত 50 বা 100 রান করেছেন। তো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এখনকার কারেন্ট লটের যেই ফ্যাব ফোর বলা হয়, তাদের মধ্যেও বলা হয় যে স্মিথই আসলে রুট বা কোহলি বা কেন উইলিয়ামসনকে ছাড়িয়ে সেরা। স্মিথের ক্যাচ আপনি ফেলেছেন, সেই স্মিথ সেট হয়ে গেছে। সেই স্মিথ টেলেন্ডারদের নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কিছু করতে পারেনি, কারণ কামিন্স বা স্টার্কের যে প্রতিরোধ গড়ার কথা সেটা তারা করতে পারেনি। লায়ন বা হ্যাজেলউডের কেউ যদি একটু দাঁড়িয়ে যান, কেউ যদি সঙ্গ দিতে পারেন, এখান থেকে স্মিথের পক্ষে খেলার চিত্রনাট্য ঘুরিয়ে দেওয়া সম্ভব। কারণ তিনি এক প্রান্তে দেখা যাবে প্রথম 2-3টা বল হিট করবেন, এরপরে গিয়ে সিঙ্গেল নেবেন, প্রথম 2-3টা বল হিট করবেন, এরপরে গিয়ে সিঙ্গেল নেবেন। এখান থেকেও এনিথিং ইজ পসিবল। আমরা লিটন দাসকেও এই ধরনের কাজ অনেকবারই করতে দেখেছি। টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং কীভাবে করতে হয় সেটা একটা আলাদা আর্ট আছে,
সেটা স্মিথ কতটুকু জানেন সেটা আজকের ম্যাচে আসলে প্রমাণ হবে। লিটন ওই জায়গায় ওই রোলটার স্পেশালিস্ট, কারণ তিনি 6 ব্যাটিং করেন, সেটাই। তার টেলেন্ডারদের নিয়ে খেলার অভ্যস্ততা আছে। স্মিথের কিন্তু ওটা অতটা নাই। তবে স্মিথের টেস্ট ক্যারিয়ার যদি দেখেন, এই ধরনের সিচুয়েশন তিনি হরহামেশা ফেস করেছেন, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের অ্যাটাকিং মোডেই থাকা উচিত। স্মিথকে আউট করতে যাওয়া উচিত। স্মিথকে সিঙ্গেল দিয়ে অন্যজনকে অ্যাটাক করার যেই পন্থা যদি বাংলাদেশ অবলম্বন করে, সেটা মনে হয় ব্যাকফায়ার সেটা করতে থেকে পারে। বের হয়ে আসতে হবে বাংলাদেশকে, সেটাই আসলে প্রত্যাশা। একটা বিরতি নিয়ে আসি, ডিবিসি খেলা ধরে নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। দর্শক আছেন আমাদের সাথে নাবিল কাছে, আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। এবার একটু ফুটবল নিয়ে আলোচনা করতে চাই, তবে সেই ফুটবলের মধ্যেও ক্রিকেট অবধারিতভাবেই চলে আসবে। নাবিল কায়সার, ভারত বাংলাদেশে আসবে কিনা সেটা নিয়ে দোলাচল রয়েছে ক্রিকেট সিরিজ খেলার জন্য, ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলার জন্য। নভেম্বরে সাফ রয়েছে, সেখানেও কিন্তু ভারত খেলার কথা রয়েছে। সেখানেও যদি হচ্ছে এই ধারাটাই বজায় থাকে, সে কতটা আসলে বর্ণহীন হয়ে পড়বে সাফ ফুটবল, এই একটা প্রশ্ন। পাশাপাশি বাংলাদেশে এই সময়ে যে ব্র্যান্ডের ফুটবলটা খেলে, সেখানে বোধহয় ভারতকে খুবই দরকার। ভারতকে খুবই দরকার, ফ্যাক্ট। তবে ক্রিকেটার ফুটবলকে আপনি এক করতে পারবেন না। ক্রিকেটার ফুটবল এক না, ক্রিকেটের মতো দাদাগিরি ফুটবলে চলবে না, এটা প্রথম বিষয়। তবে হ্যাঁ, সাউথ এশিয়ান রিজিয়নে ইন্ডিয়ার আধিপত্যের কথা আমরা সবাই জানি। ইন্ডিয়া সম্ভবত কিছুক্ষণ আগের খবর যে আসিয়ান থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে, কারণ ব্রাজিলের সাথে তাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে এবং সেটা সাংঘর্ষিক হওয়ার কারণে তারা ওই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। আমার মনে হয় যে ইন্ডিয়া সাফটা খেলতে চাইবে, তবে যদি ইন্ডিয়া সাফ না খেলে, দ্যাট উইল বি আ বিগ বিগ ব্লো ফর বাংলাদেশ। কারণ বাংলাদেশের মাটিতে এবারের সাফটা হওয়ার কথা, যেখানে হামজা শামীম নিয়ে আমাদের ওই যে 2003 সালের পর যে সাফের খরা চলছে, সেটা ঘোচানোর মিশনে বাংলাদেশই ফেভারিট হওয়ার কথা। রিসেন্টলি শ্রীলঙ্কাও কিন্তু ফুটবলে অনেক উন্নতি করেছে ওই প্রবাসী ফুটবলারদের মাধ্যমে। তো এবারের সাফটা অনেক বেশি কম্পিটিটিভ হওয়ার কথা ছিল। পাকিস্তানও আমরা দেখেছি প্রবাসীদের একটা গুরুত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ করেই উপমহাদেশীয় ফুটবলে ইন্ডিয়া এই জায়গায় একটু পিছিয়ে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের চেয়ে। তবে ইন্ডিয়াও কিন্তু রিসেন্টলি আমরা দেখছি অস্ট্রেলিয়ান একজন স্ট্রাইকারকে অ্যাড করেছে, সুনীল ছেত্রীর জায়গাটা রিপ্লেস করে। তো আমার কাছে মনে হচ্ছে এবারের সাফটা নিয়ে জৌলুস অনেক বেশি, হাইটটা অনেক বেশি। ইন্ডিয়া না আসলে সেখানে অনেকাংশে জল ঢেলে যাবে। তবে ক্রিকেটের মতো আপনি ফুটবলে করতে পারবেন না। ক্রিকেটে আপনি চাইলেই ইন্ডিয়া যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, ফুটবলে সেটা সম্ভব না। 1, 2 নাম্বার হচ্ছে যে ইন্ডিয়া কি আসবে কি আসবে না। আমরা কিন্তু এই কিছুদিন আগে ভারত থেকে যেই ধরনের সংবাদ সম্মেলনটা করা হয়েছে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেখানে সাকিব আল হাসানও ছিলেন, তার আগ পর্যন্ত মনে হচ্ছিল যে সিরিজটা হবে, সবকিছু ঠিকঠাক। এরপরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ধরনের চিঠি গিয়েছে, সেটার পরে মনে হচ্ছে যে সিরিজটা না হতে পারে। ক্রিকেটটা এখন না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। তবে ফুটবলে একই জিনিস রিপিট করাটা অতটা ইজিয়ার হবে। একটা ক্লজ এখানে আমার কাছে একটু বিয়া লেগেছে, সেটা হচ্ছে যে সূচিটা প্রকাশ করেছে যখন বাংলাদেশের সাথে ভারতের সিরিজ খেলার কথা, ওই সময় আফগানিস্তানদের সূচি প্রকাশ করেছে। হোস্ট আফগানিস্তান, যদিও খেলা হবে ভারতের মাটিতে, সেখানে কিন্তু 3টা টি-20 সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। এক পাশাপাশি সূচিটা ভারত প্রকাশ করেনি, করেছে আফগানিস্তান। সুতরাং আপনার কি মনে হয় যে দর কষাকষির জায়গাটা কিংবা দরজাটা এখনো খোলা আছে? না, এক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আপনি দর কষাকষি করে আসলে খুব একটা লাভ হবে না। ইন্ডিয়া যদি ভেবে নেয় যে তারা বাংলাদেশে আসবে না, তারা আসবে না। ইন্ডিয়া যদি ভেবে নেয় যে তারা আসবে, তারা আসবে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দর কষাকষির মতো অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই। সেটা যেহেতু গভর্নমেন্ট রিলেটেড ইস্যু, বিসিবির এখানে আসলে খুব বেশি কিছু করার নাই। সেটাই, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, দর কষাকষি বলতে ওই জায়গাটাকে বোঝাতে হবে তারাও পরিস্থিতি অবজারভেশন করছে, কিংবা সরকারের গ্রিন সিগন্যালের কিংবা রেড সিগন্যালের অপেক্ষা করছে। দর কষাকষি বলতে যদি বুঝে থাকেন যে বিশ্বকাপের সময় যে দর কষাকষিটা চলেছে, যে আমরা শ্রীলঙ্কায় ওইটা না, মানে ওইটা তো আসলে আইসিসির সাথে ছিল, যদিও ইন্ডিয়া সেখানে পুরোপুরি ইনভলভ ছিল, কিন্তু এটা তো সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বা বিসিসিআই এর সাথে বা ভারতীয় সরকারের সাথে, সেই জায়গায় আসলে দর কষাকষির খুব জায়গা নেই। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম যে আসলে বিসিবি কি ওয়েট করছে কিনা যে ভারতীয় সরকারের গ্রিন সিগন্যাল কিংবা রেড সিগন্যালের অপেক্ষায় যে তোমরা যাবে। যতটুকু শোনা গেছে, ভারতীয় সরকার বলেছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সেই ট্রাভেল করাটা ইন্ডিয়ান ক্রিকেটারদের জন্য সেফ না। এই ধরনের একটা নির্দেশনা ইতিমধ্যেই বিসিসিআই কে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। সে কারণে আসলে মনে হচ্ছে যে এই সিরিজটা হওয়াটা একটু আনলাইকলি। এবং আপনি বলছেন যে আফগানিস্তানের সূচিও দেওয়া হয়েছে, আমি পার্সোনালি মনে করছিলাম ওই সূচিটা বাংলাদেশের জন্য পজিটিভ, কারণ ওই সিরিজটা খেলে সেটাতেই বাংলাদেশ সিরিজের প্রস্তুতি ইন্ডিয়া নিবে, এমনটা মনে করছিলাম। তবে যেহেতু সাংঘর্ষিক, বোঝাই যাচ্ছে যে
ইটস আ ডিফিকাল্ট ম্যাটার টু রিজলভ। হ্যাঁ, অনেকভাবেই এটাকে আসলে ব্যাখ্যা করছেন বা করে চলেছেন। ব্যাপারটা এরকম যে শুধুমাত্র 3টা টি-20-র একটা সিরিজ, বাংলাদেশে তাদের আসলে টি-20 ওয়ানডে সিরিজ হয়েছে, অর্থাৎ এইটা একটা বড় একটা ইস্যু ছিল। এনিওয়ে, আমি ফুটবলের দিকে আবার ফিরে যেতে চাই। সেটা হচ্ছে যে সাফে বোধহয় এই মানে মানে ইয়াগুলো করার কি খুব একটা সুযোগ পাবে ভারত, যে আসলে সেখানে নিরাপত্তা ইস্যুতে আমরা যেতে পারছি না, কিংবা এই কারণে আমরা অংশ নেব না সাফে, এই ধরনের ইস্যু সামনে রাখার কি সুযোগ পাবে ভারত? দেখুন, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা এমন অনেক কিছুই দেখেছি ক্রিকেটে যেটা তারা করতে পারে, সেটা অলিম্পিক্সের ইভেন্টগুলোতে বা ফুটবলে করতে পারে না। তো সে কারণেই সাফ তো আসলে সাউথ এশিয়ান রিজিয়নাল একটা টুর্নামেন্ট, সেখানে ইন্ডিয়ার দাপট আছে। এবং এএফসি এখানে কতটুকু ইনভলভ হয়, ফিফার এখানে আসলে খুব বেশি কিছু করার নাই। এএফসি কতটুকু ইনভলভ হয় সেটার উপর আসলে নির্ভর করছে যে ভারত আসবে। রিপোর্টটা আসলে এএফসি মানে ইয়াকে ফিফাকে পাঠাবে, সেটাই। তবে এটাও ঠিক যে ভারত যদি একেবারে কট্টর মনোভাব মানে পোষণ করতে থাকে এইভাবে, যে এখানে খেলতে যাবো না, ওখানে খেলতে যাবো না, ভবিষ্যতেও তাদের মাটিতেও কিন্তু বেশ কিছু তারাও কিন্তু পরিকল্পনা করছে, অলিম্পিক্স আয়োজনের পরিকল্পনা করছে, এসএ গেমস, এই বিষয়গুলো যখন আসবে তখন কিন্তু তারাও আসলে এই সমস্যাগুলোতে পড়তে পারে। সেটা কিন্তু আসলে একেবারে ফেলে দেওয়ার মতো না। নাবিলকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে শেষ সময় দেবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ডিবিসি খেলার দুটো এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।